সরকারি গুদামে খাদ্যশস্যের মজুদ কমেছে 30%, প্রয়োজনে আমদানি বাড়ানোর পরিকল্পনা। দাম নির্ধারণ ও অভিযানের প্রতিবাদে কারওয়ান বাজারে আলু বিক্রি বন্ধ, ঢুকছে না নতুন চালান। পদ্মা সেতুতে 33তম স্প্যান, দৃশ্যমান 5 কিলোমিটার, নির্মাণ ব্যয় বাড়ছে 1000 কোটি টাকা। এবং টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান পিপলস লিজিং এর আমানতকারীরা, পুনর্গঠন সহ 3 দাবি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছি আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মহামারীর মধ্যে সরকারি গুদামে খাদ্যশস্যের মজুদ কমেছে, যা গত বছরের চেয়ে 30% কম। তারপরও খাদ্য মন্ত্রণালয়ের দাবি পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে, প্রয়োজন হলে আমদানি করা হবে। তবে দ্বিতীয় দফা করোনা সংক্রমণের চাপ সামলাতে দ্রুত উদ্যোগ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। করোনা মহামারীর দ্বিতীয় দফা সংক্রমণে খাদ্য মজুত নিয়ে দুশ্চিন্তায় গোটা বিশ্ব, কিন্তু বিপরীত চিত্র বাংলাদেশের ক্ষেত্রে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্যমতে খাদ্যশস্যের মজুদ 11,96,000 টন। এর মধ্যে চাল 8,76,000 টন, বাকিটা গম। গত বছর একই সময়ে মজুদ ছিল 11,20,000 টন। আবার স্থানীয়ভাবে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রাও পূরণ হয়নি। খাদ্য সচিব বললেন, মজুদ কম হলেও দুশ্চিন্তার কিছু নেই। যে কোনো অস্বাভাবিক পরিস্থিতি মোকাবেলায় খাদ্যশস্য আমদানির সুযোগ রয়েছে। আমাদের গত বছর তুলনায় স্টক কম আছে, তবে আমাদের যে প্রয়োজন অনুসারে পর্যাপ্ত স্টক আছে। এই মাসের 28 তারিখে আমাদের ফুড প্ল্যানিং এন্ড মনিটরিং কমিটির মিটিং হবে। আমরা আমনের টার্গেট নির্ধারণ করবো ওই দিন, এবং আমরা নভেম্বরের শেষের থেকে আমরা কেনা শুরু করব। সেখানে যদি আমরা টার্গেট অ্যাচিভ করতে না পারি, তাহলে আমরা সীমিত পর্যায়ে কিছু আমদানি করব। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে করোনায় মাসিক পারিবারিক আয় কমেছে প্রায় 4,000 টাকা। পাশাপাশি অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। তাই পরিস্থিতি মোকাবেলায় এখনই আমদানি করার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। চালের দাম আবার অনেক বেশি বেড়ে যাবে, এই ঝুঁকিতে সরকারের না যাওয়াটাই আমি মনে করি উত্তম। সেই ক্ষেত্রে চালের বাজার দর স্থিতিশীল রাখতে আমদানির যে পরিকল্পনা খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নেওয়া হয়েছে, সেটি আমি মনে করি যুক্তিযুক্ত। খাদ্যশস্যের আমদানি ঠিক রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতে শুল্ক সুবিধা আরও বাড়ানো প্রয়োজন বলে মত সংশ্লিষ্টদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের বেঁধে দেওয়া দাম ও ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে আলু বিক্রি বন্ধ রেখেছেন কারওয়ান বাজারের আড়তদাররা। খুচরা বাজারে এখনও 45 টাকার নিচে পাওয়া যাচ্ছে না আলু। এদিকে সরকার নির্ধারিত দামে আলু বিক্রির দাবি জানিয়েছেন ক্রেতারা। জহিরুল ইসলাম অবসরপ্রাপ্ত চাকরিজীবী। বাজারে আলু কিনতে এসেও অতিরিক্ত দাম থাকায় খালি হাতেই ফিরছেন তিনি। এছাড়াও বেঁধে দেয়া দামে আলু না পাওয়ায় ক্ষোভ জানান ক্রেতারা। শুনতেছি যেহেতু পত্রিকায় লেখা আছে 25-30 টাকা, কিন্তু তা তো হচ্ছে না, এই জন্য কিনবো না। দাম দেখতেছি, দাম তো দেখি কমে না, আরও থেকে একটু 50 টাকা দিয়ে 5 টাকা কমছে, তাও তো সম্ভব হইতে আছে না। মোকাম থেকে কারওয়ান বাজারে আলু না আসায় ও ভ্রাম্যমাণ আদালতের কারণ দেখিয়ে সকাল থেকেই বিক্রি বন্ধ রাখেন ব্যবসায়ীরা। পরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দ্রুত সংকট সমাধানের আশ্বাস দেয়া হয়। আমরা মাঠ পর্যায়ে তদারকি করছি, এবং তদারকি করতে গিয়ে আমরা ব্যবসায়ীরা কিছু কথা বলছেন যে এবছর তাদের যে প্রান্তিক পর্যায়ে যে যারা কৃষক তাদের কিছু দুঃখের কথা বললেন। পাশাপাশি একই সাথে আর একটু মূল্যটা মানে যে পর্যায়ে আসছে তারাও বলছেন যে আর একটু বেশি। এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলছি। ব্যবসায়ীরা বলছেন আড়তে আলু না আসলে সংকটে পড়তে হবে, তাই দ্রুত আলুর সরবরাহ বাড়ানোর দাবি তাদের। ব্যাপারীর কাছে যোগাযোগ করছি, ব্যাপারী বলছে যে না, এই দামে পড়তে হলে আমাকে মাল আমরা পড়তে হয় না, মাল বেশি দামে কিনা, আগের বেশি যখন দাম ছিল তখন বেশি দামে কিনছে। ব্যাপারীরাও পাঠাচ্ছে না, আড়তদাররাও আনতেছে না। আড়তদাররা বলতেছে এখানে আমরা আনলে জরিমানা করতে হচ্ছে, জরিমানা দিতে হচ্ছে। সরকার ওইখান থেকে বলছে যে 25 টাকা রেট, ব্যাপারীরা 25 টাকা রেটে আমাদের আলু দিচ্ছে না। বগুড়া ও জয়পুরহাটের ব্যবসায়ীরা বলছেন বেশি দামে আলু কেনায় সরকারের বেঁধে দেওয়া দামে আলু বিক্রি করতে পারছেন না তারা। স্টোর ভাড়া, ব্যাংক ইন্টারেস্ট সহ তাদের ভর্তাটা বেশি পড়ে যায়।
এই জন্যে তারা তাদের ব্যবসায়ীদের আমার হচ্ছিল যে এই রেটটাতে কিছু দামটা বাড়ানো যেত, তাহলে তাদের জন্য সুবিধা হতো। এবছর আলুর উৎপাদন 20 ভাগ কম হয়েছে। এতে করে কিছুটা ঘাটতি থাকায় আলুর দাম বেড়েছে বলেও জানান তারা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা সেতুতে বসানো হলো 33তম স্প্যান। এর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর প্রায় 5 কিলোমিটার অংশ। 32তম স্প্যান বসানোর 8 দিন পর বসল 33তম স্প্যানটি। সকাল 8:30টায় মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে 3600 টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেনে স্প্যানটি বহন করে নির্ধারিত পিয়ারের কাছে আনা হয়। এরপর শুরু হয় স্প্যান বসানোর কাজ। দুপুর 12টা নাগাদ স্প্যান বসানোর কাজ শেষ হয়। এর আগে সেতুর 32তম স্প্যান বসানোর ক্ষেত্রে আবহাওয়া অনুকূলে না থাকায় 2 দিন সময় লাগে স্প্যানটি বসাতে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, পাইলিং জটিলতা, বন্যা ও করোনার কারণে সময় বেড়ে গেছে প্রায় 3 বছর। খরচও বেড়েছে কয়েক গুণ। 2021 সালের ডিসেম্বরের পরিবর্তে 2022 সালে সেতুর কাজ শেষ হলে সর্বোচ্চ 900 থেকে 1000 কোটি টাকা ব্যয় বাড়বে। দ্রুত টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন অবসর হওয়া পিপলস লিজিংয়ের 6000 আমানতকারী। পাশাপাশি প্রতিষ্ঠানটি পুনর্গঠন সহ 3 দফা দাবি জানান তারা। সোমবার মতিঝিল সিটি সেন্টারের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে পিপলস লিজিংকে অবসর না করে পুনর্গঠন করা। এছাড়াও দোষীদের সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দের পাশাপাশি আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি আমানতকারীদের। দোষী ব্যক্তিরা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সেজন্য তাদের বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা চান তারা। মানববন্ধনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর একটি স্মারকলিপি জমা দেন আমানতকারীরা। ব্যক্তি ও ক্ষুদ্র আমানতকারীদের কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে কয়েক হাজার ব্যক্তি আমানতকারী অংশ নেন। আর্টিকেল 40 অফ দ্য কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইট অনুযায়ী সে আমানত রাখতে পারে টাকা, এবং তার প্রয়োজনে সেই আমানতের টাকা ফেরত পেতে পারে। কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সধারী প্রতিষ্ঠান পিপল লিজিংয়ে আমানত রেখে কি অন্যায় করেছিলাম। আকুল আবেদন যে এই কোম্পানিটা পুনরায় রিকভারি হোক এবং আমাদের যে কষ্টের আমানতের টাকাটা সেটা আমরা ফেরত চাই। করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রণোদনা প্যাকেজের ভর্তুকির জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে 12 কার্যদিবসের মধ্যে আবেদন করতে পারবে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। রোববার এই সংক্রান্ত এক বিজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসের প্রথম 12 কার্যদিবসের মধ্যে আবেদনটি করতে হবে, যা আগে 10 কার্যদিবস ছিল। তবে এই জন্য নির্ধারিত কিছু তথ্য দিতে হবে ব্যাংক ও গ্রাহককে। তথ্য যাচাই করে ভর্তুকির সুদ ছাড় করবে কেন্দ্রীয় ব্যাংক। প্রণোদনা প্যাকেজের নীতিমালা অনুযায়ী ঋণের 9% সুদের মধ্যে গ্রহীতাকে পরিশোধ করতে হবে 4.5%, আর বাকি 4.5% সরকার ভর্তুকি দিবে। প্রতি 3 মাস পর 10 দিনের মধ্যে ভর্তুকির জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে পারবে ব্যাংকগুলো। ভেঞ্চার ক্যাপিটালের রিস্ক ওয়েট বা ঝুঁকি ভার সম্পদ 150 থেকে কমিয়ে 100 নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে মূলধন পর্যাপ্ততা বিবরণী দাখিলের প্রক্রিয়া এই বছরের সেপ্টেম্বর প্রান্তিক থেকে শুরু করতে হবে, আর প্রক্রিয়া চলবে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত। রোববার বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, দেশে ব্যবসা প্রসারের স্বার্থে প্রাইভেট ইকুইটি, ইম্প্যাক্ট ফান্ড সহ সব অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট বা বিকল্প বিনিয়োগের বিপরীতে 100% হারে ঝুঁকি ভার নির্ধারণ করা হয়েছে। আগে অপ্রচলিত বা নতুন ধারণায় ব্যবসা বিনিয়োগের ঝুঁকি বেশি থাকায় ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগে ব্যাংকগুলোকে 150% ঝুঁকি ভার রাখার নিয়ম ছিল। ক্ষতি কমাতে বা দেউলিয়া পরিস্থিতি মোকাবিলায় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো যে ন্যূনতম সম্পদ জমা রাখে সেটি মূলত ঝুঁকি ভার সম্পদ। বাংলাদেশ দোকান মালিক সমিতির বর্তমান সভাপতি হেলাল উদ্দিনকে বহিষ্কার করে নতুন নির্বাচনের প্রস্তুতি নিয়েছে সমিতির একাংশ। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি তৌফিক এহসান বলেন, দোকান মালিক সমিতি ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট একটি শীর্ষ ব্যবসায়ী সংগঠন। ব্যবসায়ীদের সমস্যা নিরসন ও কল্যাণকর কাজে অংশগ্রহণ করা সংগঠনের মূল লক্ষ্য। কিন্তু বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন পদবীর অপব্যবহার করেছে বলে অভিযোগ তৌফিক এহসানের। তবে এইসব বিষয়ে জানতে চাইলে বর্তমান সভাপতি হেলাল উদ্দিন বলেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। রবিবার এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার
স্তন ক্যান্সারের বিরুদ্ধে নারীদের সচেতন করতে অভিনব উদ্যোগ নিয়েছে ফ্রেশ টিস্যু। দেশে প্রথমবারের মতো শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা গোলাপি আলো আলোকিত করে এই বিষয়ে সচেতনতা সৃষ্টির আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। বিশ্বের অনেক দেশই আন্তর্জাতিক স্তন ক্যান্সার মাস উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গোলাপি আলো আলোকিত করা হয়। তবে বাংলাদেশে প্রথমবার সচেতনতা তৈরির জন্য বনানী 11 ব্রিজ, শাপলা চত্বর, শেরাটন হোটেলের সামনে রাজস্বিক বিহার ভাস্কর্য গোলাপি আলো আলোকিত করেছে ফ্রেশ টিস্যু। আলোকসজ্জার পাশাপাশি দেশের 8টি বিভাগীয় সদরে আয়োজন করা হয়েছে মাসব্যাপী মেডিকেল ক্যাম্পেইন, যেখানে অংশগ্রহণকারী 1000 নারী পাবেন স্তন ক্যান্সারের ফ্রি প্রাইমারি চেক আপ অ্যান্ড কনসালটেন্সি সার্ভিস। ফ্রেশ টিস্যুর ফেসবুক পেজে দেওয়া হবে ক্যাম্পেইনের ফ্রি রেজিস্ট্রেশন করার লিঙ্ক। এছাড়াও নারীদের নিয়মিত স্তন চেক আপে উৎসাহিত করা এবং এর ভয়াবহতা সম্পর্কে জানাতে বিজ্ঞাপন তৈরি করেছে প্রতিষ্ঠানটি। ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান ওয়ালটনের কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান। শনিবার গাজীপুরে চন্দ্রের কারখানাটি পরিদর্শনের সময় তিনি ওয়ালটনের নতুন মডেলের বিদ্যুৎ সাশ্রয়ী এসি ইনভার্টার উদ্বোধন করেন। 60% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী এবং টুইন ফোল্ড ইনভার্টার প্রযুক্তির এই এসিতে ব্যবহার করা হয়েছে পরিবেশ বান্ধব রেফ্রিজারেন্ট। সচিবসহ পরিদর্শনকারীদের কারখানা ঘুরিয়ে দেখান ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অতিথিরা ওয়ালটনের রেফ্রিজারেটর, এসি, ল্যাপটপ, মোবাইল ফোন, টেলিভিশন ইত্যাদি পণ্যের পরিবেশ বান্ধব উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সচিব ওয়ালটন কারখানাকে পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব বলে জানান। বেশিরভাগ দেশ যখন করোনার অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় ব্যস্ত, তখন ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়িয়েছে চীনের অর্থনীতি। বাকিদের তুলনায় অনেক আগেই মহামারী নিয়ন্ত্রণে সক্ষম হওয়ায় জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির প্রবৃদ্ধি হয়েছে প্রায় 5%। ভোক্তা খরচ বাড়ার পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধার এবং দ্রুত কর্মসংস্থান সৃষ্টিতে চীনা সরকারের নানা উদ্যোগের কারণে এই বৃদ্ধি বলছেন বিশ্লেষকরা। করোনা ভাইরাসের উৎপত্তি হয় চীন থেকে, যার ফলে মহামারীর শুরু থেকেই ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয় দেশটির অর্থনীতি। সংক্রমণ ঠেকাতে বিশ্বে চীনে প্রথম দেওয়া হয় লকডাউন, যার ফলে আন্তর্জাতিক বাণিজ্য সহ বন্ধ হয়ে যায় সে দেশের অভ্যন্তরীণ কলকারখানা এবং উৎপাদন কার্যক্রম। বছরের প্রথম 3 মাসে চীনের অর্থনীতি সংকুচিত হয় প্রায় 7 ভাগ। প্রান্তিক হিসেবে 1992 সালের পর এটি ছিল দেশটির প্রথম অর্থনৈতিক সংকোচন। এপ্রিলের মধ্যে করোনার প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম হয় চীন, ফলে ফের স্বাভাবিক হতে শুরু করে দেশটির অর্থনৈতিক কার্যক্রম। একই সময় বিভিন্ন দেশ করোনার বিধিনিষেধ শিথিল করায় চীনের রপ্তানি বাড়ে কয়েক গুণ। দেশটির শুল্ক বিভাগের হিসেবে গত বছরের সেপ্টেম্বরের চেয়ে চলতি বছরের সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে প্রায় 10 ভাগ। করোনার ক্ষতি কাটিয়ে ক্রমশ সমৃদ্ধ হচ্ছে চীনের অর্থনীতি, যার ফলে জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় 4.9 ভাগ। বিশ্লেষকরা বলছেন, পূর্বাভাসের চেয়েও কম হলেও ইতিবাচক প্রবৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক ক্ষতি পুনরুদ্ধারে নেতৃত্ব দিচ্ছে চীন। করোনা নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় চীনের সক্রিয় পদক্ষেপের ফলে প্রবৃদ্ধি বলছেন তারা। অর্থনীতিতে চাহিদা এবং যোগান বাড়ায় বাজারের চালিকা শক্তি ফিরেছে। চীনের কর্মসংস্থান এবং নাগরিকদের জীবন জীবিকাতেও ইতিবাচক পরিবর্তন এসেছে। ব্যবসা বাণিজ্য আবারও সচল হওয়ায় অর্থনীতিতে স্থিতিশীলতা এবং পুনরুদ্ধার অব্যাহত আছে। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী আগামী বছর বিশ্ব অর্থনীতিতে চীনের অবদান বেড়ে দাঁড়াতে পারে প্রায় 27%, আর 2025 সালে তা ছাড়িয়ে যেতে পারে 27% বেশি। আর একই সময় যুক্তরাষ্ট্রের অবদান 10.4% নেমে আসার শঙ্কা রয়েছে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় দিনেও সূচক ও লেনদেনের উত্থান হয়েছে ঢাকার শেয়ার বাজারে। পাশাপাশি বেড়েছে হাতবদল হওয়া কোম্পানির সংখ্যাও। অন্যদিকে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। সোমবার লেনদেনের শুরু থেকেই মূল্যসূচকের বেশ উত্থান পতন ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 25.50 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4902 পয়েন্টে। সূচকের সাথে বেড়েছে লেনদেনের পরিমাণ। আজ মোট লেনদেন হয়েছে 784 কোটি 14 লাখ টাকা, যা আগের কার্যদিবস থেকে 126 কোটি 84 লাখ টাকা বেশি। হাতবদলে অংশ নেওয়া 356টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে 164টির, কমেছে 128টির এবং অপরিবর্তিত আছে 64 প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় বেক্সিমকো লিমিটেড এবং তৃতীয় অবস্থানে প্রভাতী ইন্স্যুরেন্স।
শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকার শীর্ষে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স, দ্বিতীয় রিপাবলিক ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে ঢাকা ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 97.71 পয়েন্ট। লেনদেন হয়েছে 19,43,00,000 টাকা শেয়ার। ইশরাত ঝুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 84 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 112 টাকা 52 পয়সায়। কমেছে ইউরোর দর, বিনিময় হয়েছে 101 টাকা 37 পয়সায়। অপরিবর্তিত রয়েছে ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 25 পয়সায়। সৌদি রিয়ালের দর বেড়েছে, বিনিময় হয়েছে 22 টাকা 75 পয়সায়। অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হয়েছে 23 টাকা 23 পয়সায়। কুয়েতি দিনারের দর কমেছে, বিনিময় হয়েছে 278 টাকা 97 পয়সায়। অপরিবর্তিত মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হয়েছে 20 টাকা 58 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।